Hainohai Pungkaham Tipra Hasani Joto Lukurokno Dina Hainohai Laiboma Paipioka Mungke Jungjotona Saimano Veleno Kama Jora Wan Sukna Jora Oke ang tini Kopurawe Saklak Bangla Beno Kisah-misah Sanane Caitok Nai Tama Himale ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকালকে আই থিংক আমাদের হিজ মেজেস্টি গভর্নর অফ ত্রিপুরা একটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা কি? সেটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ঐতিহ্যের যে স্থান রাজভবন সেটাকে এখন নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হবে। সে নাম হচ্ছে লোকভবন এবং উনি সে প্রসঙ্গে কমেন্ট করেছেন অথবা উক্তি করেছেন যে কি যে এখন রাজতন্ত্র নেই, যেহেতু গণতান্ত্রিক সময় চলছে, তো সেটাকে কেন্দ্র করে উনি এখন সে রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন দেওয়া হবে এরকম ঘোষণা দিয়েছেন। তো এই প্রসঙ্গে এজ এ ত্রিপুরা নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে এবং ইন্ডিজিনিয়াস হিসাবে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বার্তা দিতে চাই। সে বার্তাটা হলো কি, আমরা সবাই অবগত আছি ওয়েদার এটা যারা ইন্ডিজিনিয়াস বলুন, আপনারা যে বাঙালি ভাই বোনেরা বলুন এবং সমস্ত সম্প্রদায়ের যারা মানুষ, আমরা যে পূর্বপুরুষ থেকে এখানে পরম্পরাভাবে যারা বাস করে আসছি, সবাই অবগত আছে যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমাদের মহারাজাদের কথা উল্লেখ না করে সেটা সম্পূর্ণ হয় না। কারণ মহারাজাদের অবদানের জন্যেই এই ত্রিপুরা রাজ্যের গৌরব, এই ত্রিপুরা রাজ্যের পরিচয়, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত কিছু কৃতিত্ব এখানে রয়েছে। তো মহারাজাদের যেসব কৃতিত্বগুলা, যেসব ঐতিহ্যগুলা এখন যে বর্তমান সময়ে গণতান্ত্রিক পদ্ধতির নাম দিয়ে, গণতান্ত্রিক শাসনের নাম দিয়ে যে ধরনের চক্রান্ত সম্প্রতিকালে যে চলছে, সেটাকে আমরা ইন্ডিজিনিয়াস হয়ে গ্রাহ্য করতে পারি না। কারণ এ প্রসঙ্গে আমি আরও উল্লেখ করতে চাই, দেখুন বিভিন্ন রাজনৈতিক পার্টির আমরা সাক্ষী হয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক পার্টি আমরা করে আসছি, কিন্তু প্রতিটি মুহূর্তে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ঐতিহ্যের স্থানগুলিকে ম্লান করার যে প্রয়াস, সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি। ডিউরিং বামফ্রন্ট এরা, সে সময়েও আমাদের যে আস্তাবল ময়দান, সেটাকে নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ নাম দেওয়া হয়েছে। তখন যারা আমাদের মধ্যে যারা তথাকথিত ইন্ডিজিনিয়াস যারা রয়েছেন, তারা এর বিরোধিতা করেনি, যার ফলস্বরূপ আমরা এখন আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমাদের ইন্ডিজিনিয়াস যারা মানুষ রয়েছেন, তারা আশাবাদী ছিলেন যে 2018 পরে বিজেপি সরকারের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতিদের উন্নয়ন ঘটবে এবং জনজাতির প্রতিটি যে অস্তিত্বের ঐতিহাসিক যে অস্তিত্বের ঐতিহ্য যে রয়েছে, সেটাকে সুরক্ষিত করবে। কিন্তু আবারও প্রমাণ করে দিল আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার যে এই ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ইন্ডিজিনিয়াস ভাইদের অথবা ত্রিপ্রাসাদের যে অস্তিত্ব, যে ঐতিহ্যের স্থান,
যে সমস্ত রয়েছে সেটাকে ম্লান করে মুছে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। তো এ প্রসঙ্গে বিজেপির মধ্যে যারা জনজাতি মোর্চা হিসাবে কাজ করে আসছেন বা করছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি পার্টি 5 বছর পরে আসবে, থাকবে, গড়বে, পতন হবে, এটা আমরা সবাই অবগত। কিন্তু পার্টিকে আমরা গুরুত্ব দিয়ে যে সমস্ত আমাদের অস্তিত্বের উপরে যে আক্রমণ অপ্রত্যক্ষভাবে, সেটা আমরা কিভাবে জনজাতি হয়ে গ্রাহ্য করতে পারি বা গ্রহণ করতে পারি। সে প্রসঙ্গে যারা জনজাতি ভাই বোনেরা যারা রয়েছেন, আপনাদেরও উচিত এর প্রতিবাদ করা। এবং আমি কমেন্টে লিখেছিলাম যে যদি রাজভবনের নাম পরিবর্তন করতে হয় এবং লোকভবন নাম দিতে চান, তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট এজ ওয়েল এজ ত্রিপুরা গভর্নর, আপনারা অন্য স্থান দেখুন, বিভিন্ন স্থান রয়েছে, সে স্থানে ভবন নির্মাণ করে আপনারা যা ইচ্ছা সেই নাম দিন। কিন্তু রাজভবন একটা আমাদের পূর্বপুরুষের একটা পরিচয়। পূর্বপুরুষ বলবো কারণ মহারাজাদের পরিচয় ছাড়া আমাদের পরিচয় কোনো দিন হতে পারে না। কারণ মহারাজাদের পরিচয়ের মাধ্যমে আমাদের পরিচয় গড়েছে। কেউ আমাকে কটাক্ষ কমেন্ট করতে পারেন আমরা মহারাজাদের অন্ধভক্ত হিসেবে, কিন্তু এমন না। যদি ডিপলি যদি আমরা সেটাকে পর্যবেক্ষণ করি এবং বিশ্লেষণ করি এবং সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে একটাই উত্তর পাবো, সেটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষের যে বংশধর সেটা হচ্ছে ত্রিপুরা রাজার বংশধর। কারণ ত্রিপুরা রাজার মাধ্যমে এখানে ইতিহাস তৈরি হয়েছে এবং আমাদের পরিচয় এবং আমাদের অস্তিত্ব এখানে গড়েছে। তো কাজেই আমাদের যে পিতামাতার অস্তিত্বকে যদি যেদিন আমরা ম্লান করতে দেই, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে কোথায়? সেই প্রশ্নটা আপনাদের সম্মুখে ছুড়ে দিলাম। যদি এ প্রসঙ্গে আপনারা ডিবেট করতে চান করুন, কিন্তু আমরা বলবো, যদি এ প্রসঙ্গে আমি বলি যে আজকে বাঙালি ভাই বোনেদের মধ্যে বিভিন্ন ফ্রিডম ফাইটার রয়েছেন, লাইক সাচ এস আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, লাইক মেনি মোর। যদি তাদের অস্তিত্বকে আমরা যদি ম্লান করে দেই, আপনারা কি মেনে নেবেন? কারণ আপনাদের অস্তিত্ব, আপনাদের পরিচয় তৈরি হয়েছে ওই সমস্ত ফ্রিডম ফাইটারের মধ্য দিয়ে। সিমিলারলি আমাদের অস্তিত্ব এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমাদের যে পরিচয় এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হয়েছে অথবা গড়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের রাজবংশধরকে নিয়ে। তো কাজেই রাজবংশধরকে ছেড়ে আমাদের পরিচয় কোনোদিন হতে পারে না। এবং বর্তমান সময়ে আমাদের ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যেও অনেক তথাকথিত শিক্ষিত রয়েছেন এবং নিজেকে অনেক মনে করতে পারেন অনেক শিক্ষিত, শিক্ষাবান। কিন্তু আপনারা যদি শিক্ষিত হন, তাহলে এর বিরোধিতা আপনাদেরকে করতে হবে। এবং আমি যা আপনাদের সম্মুখে বলছি সেটার সম্বন্ধে আপনাদের অনুধাবন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, মূল্যায়ন করতে হবে। কারণ লাইক আমি এত বেঁকে যাব না, জাস্ট আমাদের পিতামাতার কথাই বলবো। পিতামাতার সাক্ষরতা হয়তো আমাদের চেয়ে বেশি নয়, কিন্তু পিতামাতার সুবাদেই, পিতামাতার কৃতিত্বের কারণেই আজকে আমরা শিক্ষিত হয়েছি। আমাদের যে বর্তমান সময়ের যে জেনারেশন, তো আমরা শিক্ষিত হয়ে যদি যেদিন আমাদের পিতামাতাকে আমরা অগ্রাহ্য করি বা আমাদের পিতামাতাকে সম্মান দিতে না জানি, তাহলে সে শিক্ষার কী লাভ? সে শিক্ষার মূল্য কোথায়?
তো কাজেই এজ এ ইন্ডিজিনিয়াস হিসাবে আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয় সেটা হচ্ছে মহারাজাদের নিয়ে। মহারাজাদের ছাড়া এই অস্তিত্ব, এই পরিচয় কোনো দিন হতে পারে না। তো কাজেই সকল অংশের মানুষ যদি আপনারা নিজেকে দাবি করে থাকেন, আপনারা যদি ক্লেম করেন যে আপনারাও এই ত্রিপুরাবাসীর মধ্যে পরম্পরা থেকে বাস করে আসছেন, তাহলে এই সমস্ত ধরনের পদক্ষেপের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একত্রভাবে। এবং এই সমস্ত যে নিন্দনীয় পদক্ষেপ, এই সম্বন্ধে আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে। বারংবার 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 আমাদের যে অস্তিত্বকে যে ম্লান করার যে প্রয়াস, আর কতবার সহ্য করব? বিভিন্ন পার্টি করে দেখেছি আমরা, যে পার্টি করি আমাদের অস্তিত্বের কথা বলতে পারি না, আমরা আমাদের উন্নয়নের কথা বলতে পারি না, আমাদের বাক স্বাধীনতা নেই, শিক্ষার অধিকারের কথা বলতে পারি না। এইভাবে আমাদেরকে একটা চাপে রেখে ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করার যে প্রয়াস, সেটা আমরা কোনোদিন স্বীকার করতে পারি না। বিভিন্ন ধরনের রাজনীতিবিদ আমাদের মধ্যে রয়েছেন তথাকথিত, কিন্তু এর প্রতিবাদ যদি আমরা না করি, এইভাবে বিভিন্ন রাজনীতি আসুক, বিভিন্ন ধরনের বিভিন্ন কালার নিয়ে আসুক, কিন্তু তাদের চক্রান্ত এটাই থাকবে যে কিভাবে ত্রিপুরা রাজ্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি, আমাদের যে অস্তিত্বকে ম্লান করে একটা নতুন অস্তিত্ব তৈরি করা যায়, সেটাই তাদের প্রয়াস থাকবে। যে মানুষ একটা খুব কঠিন পরিস্থিতিতে এই রাজ্যের মধ্যে স্থান দিয়েছে, আজকে সেই সন্তানদের অবস্থা কোথায় আপনারা চিন্তা করে দেখুন। যদি এর প্রতিবাদ করতে যায়, তাহলে বিভিন্ন ধরনের কেস, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে আমাদেরকে মুখ বন্ধ করার প্রয়াস করা হয়। কিন্তু বর্তমান সময়ের যে জেনারেশন ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে, আমি আশাবাদী, এবং এর প্রতিবাদ আমরা সারা ত্রিপুরা রাজ্য জুড়ে করব। যদি অতি সত্বর বিং দ্য গভর্নমেন্ট, হিজ মেজেস্টি, if he does not withdraw his command, then বৃহত্তর আন্দোলন এই ত্রিপুরা রাজ্যে আবারও প্রতিষ্ঠিত হবে। কারণ এই ধরনের কার্যকলাপকে আমরা খুবই নিন্দা করি, এবং এই ধরনের যে বারংবার আমাদের অস্তিত্বকে ম্লান করার যে প্রয়াস, আমরা কোনোদিন গ্রহণ করতে পারি না। তো কাজেই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদেরকে যদি বসবাস করতে চান, এবং সবাই যদি শান্তি সম্প্রীতির মধ্যে বসবাস করতে চান, তাহলে এই সমস্ত ধরনের যে পদক্ষেপ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং এইসব পদক্ষেপ না নিয়ে কিভাবে সমগ্রভাবে আমরা মিলেমিশে একটা উন্নয়ন রাজ্য তৈরি করতে পারি, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং গণতান্ত্রিক মধ্য দিয়ে আজকে আপনারা রাজনৈতিক ক্ষমতা আপনাদের হাতে রয়েছে, কিন্তু ওয়ান্স আপন এ টাইম এই রাজ্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা আমরা ছিলাম, কিন্তু অবৈধভাবে আজকে বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যের মধ্যে এসে রাজনৈতিক ক্ষমতা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। কিছু কিছু শিক্ষিত মানুষ বলে থাকেন, এটা আমার অবজারভেশন নয়, এই রাষ্ট্র, ইন্ডিয়া রাষ্ট্র একদিন বাংলাদেশে পরিণত হবে। কিভাবে? আমরা যদি বিং আ ইন্ডিজিনিয়াস সয়েল অফ দ্য সন, যদি ইলিগেল ইমিগ্রেন্টসকে
এবং এর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেই, একটা গুরুতর এবং স্ট্রং স্টেপ যদি না নেই, তাহলে এই যে রাষ্ট্র, আমাদের যে ভারত রাষ্ট্র বাংলাদেশে পরিণত হতে বেশি বিলম্ব হবে না। কারণ যেদিন সমগ্র অ্যাসেম্বলি, সমগ্র পার্লামেন্টে যখন ইলিগেল ইমিগ্রেন্টসের অংশীদার বেশি হয়ে যাবে, তখনই তো এই নেশনটা বাংলাদেশে পরিণত হয়ে যাবে। তো সেটাকে প্রতিরোধ করতে সবাই এজ এ ইন্ডিজিনিয়াস, এজ এ সয়েল অফ দ্য সন, সবাইকে তো এগিয়ে আসতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। আজকে দিন দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে, কিন্তু কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে। কি কারণে? এবং যারা রাতের আধারে ওই প্রান্ত থেকে অবৈধভাবে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আসেন, তাদের আজকে বাসস্থানের অভাব নেই, তাদের আজকে সুযোগ সুবিধার অভাব নেই, তাদের রাজনৈতিক স্থানে তাদের মর্যাদা রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের স্থান দেওয়া হয়েছে, তাদের জন্য সিট ক্রিয়েট করা হয়েছে। এই সমস্ত জিনিস আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এর প্রতিবাদ করতে সবাই ভয় পাই। কিন্তু যতদিন ভয় পেয়ে আমরা আমাদের মুখ বন্ধ করে রাখব, ততদিন এই ত্রিপুরা রাজ্য একদম নিম্নে চলে যাবে এবং একদিন সেটা পুরা বাংলাদেশের শাসন হয়ে উঠবে। তো কাজেই এই যে ইলিগেল ইমিগ্রেন্টস, সেটার বিরুদ্ধে আমাদেরকে কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদের ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারাও সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত 3 দিক যে বর্ডার রয়েছে, সেই বর্ডারের মধ্যে কঠোর একটা পদক্ষেপ নিয়ে একটা বাউন্ডারি দেওয়ার দরকার বা প্রয়োজন, যাতে এই ধরনের অ্যাক্টিভিটিস যাতে না হতে পারে এবং আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য একটা থ্রেট না হতে পারে। তো এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের করণীয় এখন বর্তমান সময়ে। কিন্তু এই না করে কিভাবে বারংবার আমাদের যে সমস্ত যে ঐতিহাসিক যে ঐতিহ্য রয়েছে, সেটাকে ম্লান করব, সেদিকে আমাদের মনোভাবনা চলছে, সেদিকে আমাদের পরিকল্পনা চলছে। এটা তো সহ্য করার বিষয় নয়, এটা তো গ্রাহ্য করার বিষয় নয়। তো কাজেই আমি এখানে বক্তব্য রাখছি না। আমি কোনো রাজনীতিবিদ নয় এবং আমি কোনো রাজনেতা নয়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে, এজ এ ইন্ডিজিনিয়াস মানুষ হিসাবে আমি আমার বক্তব্য, আমার যে অপিনিয়ন আপনাদের সম্মুখে পেশ করার প্রয়াস করেছি। তো এখন থেকে আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে এবং এই সমস্ত নিন্দনীয় পদক্ষেপের প্রতি আমাদের রুখে দাঁড়াতে হবে। না হলে আমরা তো এখন মাইক্রোস্কোপে পরিণত হয়েছি, আরও পরিণত হব এবং একদিন আমাদের যে অস্তিত্ব ম্লান হয়ে যাবে। সেদিন আমরা ক্লেম করতে পারবো না নিজেকে যে আমরা উই দ্য ত্রিপ্রাসা। কারণ যারা রাজনীতি করেন বা রাজনেতারা যারা রয়েছেন, তাদেরও চিন্তা করা দরকার। আজকে যে বিধানসভার মধ্যে অ্যাটলিস্ট 20টা যে আসন আমরা পাচ্ছি, বা এখানে রাজনীতিগতভাবে রাজনীতি ক্ষেত্রে আমরা যে অংশগ্রহণ করতে পারছি, সেটা কার কারণে? জনসংখ্যার ভিত্তিতেই তো আমাদেরকে স্থান দেওয়া হয়েছে বা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে রাজনীতি ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য।
আর যেদিন আপনাদের আমাদের মানুষ থাকবে না, নিজের মানুষ থাকবে না, সেদিন সেই সিটটা কি থাকবে? সেভাবে এভাবে তো দিন 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 আমাদের সিটটা কমে আসবে এবং রাজনীতিতে আমাদের যে অংশগ্রহণের যে সুযোগটা কমে আসবে। তো নিজের মানুষকে ভ্যালু দিতে, মূল্য দিতে শিখুন। সমগ্র জাতি আজকে কিসের জন্য এই প্রতিবাদ করতে হচ্ছে, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে হচ্ছে? আপনাদের সম্মুখে লুকিয়ে নয়, এটা সবই তো আপনাদের জানা। বৃহৎ অংশের মানুষ আজকে এই সমস্ত অপশাসন থেকে বাঁচতে চাচ্ছে। তারাও স্বাধীন চাচ্ছে, নিজের স্বশাসন তারাও চাইছে। তো ওই বৃহত্তর অংশীদার যারা অংশের মানুষের সাথে যদি আপনারা যদি না দাঁড়িয়ে একটা ক্ষুদ্র অংশের নিজের স্বার্থের জন্য, রাজনীতি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আপনারা যদি এখনো যদি জাতির জন্য যদি কথা না বলেন, তো এরকম পাপ কোনোদিন হবে না এবং ইতিহাস আপনাদেরকে কোনোদিন মাফ করবে না। আজকে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করছি বা বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ নিচ্ছি। কি কারণে? আমরা তো কোনোদিন বলিনি বাঙালি ভাইয়েদের, মণিপুরী ভাইয়েদের বা বিভিন্ন সম্প্রদায়ের অংশকে আমাদেরকে ভাগ করুন। আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে যে আমাদের যারা যে প্রাপ্য সেটাই তো চাইছি আমরা। এতে আপনাদের মনে আঘাত লাগার কিসের প্রয়োজন? আজকে যে ইলিগাল ইমিগ্রেন্টসের যে কথা চলছে, সেটা তো ইলিগাল ইজ ইলিগাল। উই হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট, উই হ্যাভ টু এগ্রি। এবং ইলিগালের মধ্যে শুধু যে বাঙালি অংশের মানুষ, শুধু যে মুসলিম অংশের মানুষ থাকবে না। ইলিগাল ইন দ্য মিনস সমস্ত অংশের মানুষই তো ইলিগাল থাকবে। তো ইলিগালকে যদি আমরা ইলিগাল যদি না বলি এবং এভাবে যদি প্রশ্রয় দিয়ে আসি, তাহলে তো এই রাজ্য, এই রাষ্ট্র একদিন ইলিগালে পরিণত হয়ে যাবে। এবং যারা এই পরম্পরা থেকে এই স্থানে, এই রাজ্যের মধ্যে বসবাস করে আসছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ এর মধ্যে লজিকটা কি? লজিকটা হলো যখন রাজনৈতিকগতভাবে যখন ইলিগালি তারা ওই প্রান্ত থেকে বাউন্ডারি পার করে আসছেন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে রাজনীতিবিদদের মধ্যে, এবং এই শর্তের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে আসে এবং আসার সঙ্গে সঙ্গেই তারা সিটিজেনশিপ পেয়ে যায়, রেশন কার্ড পেয়ে যায়, আধার কার্ড পেয়ে যায়, সমস্ত ধরনের সুযোগ সুবিধা চাকরিগুলো তারা পেয়ে যায়। এবং শেষে যারা এই রাজ্যের আসল যারা ভূমিপত্র বা বাসিন্দা যারা রয়েছে, তারা বিভিন্ন দাবি দেখা থেকে বঞ্চিত হয়ে যায়। তো এই রকম আর কতদিন? এখন মানুষ, বৃহত্তর অংশের মানুষ এই ত্রিপুরা রাজ্যের সচেতন হয়েছে এবং সচেতন হওয়ার পরিপ্রেক্ষিতেও যদি আমরা এই সমস্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারি বা সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা যদি আমরা রাখতে না পারি, তে আমাদেরকে আমরা শিক্ষিত বলে, সচেতন বলে দাবি করে যে আমাদের কি লাভ? তো কাজেই আমার এই কথা শেষ করার পূর্বে আমি আরও বলছি যে, আবারও সেটাকে মনে করিয়ে দিচ্ছি যে
যে হিজ মেজেস্টি গভর্নর অফ ত্রিপুরা যে কমেন্ট, যে ঘোষণাটা দিলেন গতকালকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, যে রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হবে। যদি আপনারা চান দয়া করে নতুন ভবন নির্মাণ করেন অন্য স্থানে, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলার মধ্যে স্থানের কোনো অভাব নেই, সেখানে গিয়ে ভবন নির্মাণ করুন, সেখানে আপনারা যা খুশি আপনাদের মন হয় নাম দিন, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের স্থানের উপর আপনারা হাত দিবেন না, এবং সেটা আমরা কোনোদিন স্বীকার করব না। এবং এতে যদি আপনারা যদি আমাদের এই দাবিগুলাকে, আমাদের এই আবেদনগুলাকে, আমাদের এই নিবেদনকে যদি আপনারা অগ্রাহ্য করেন, তাহলে ভবিষ্যতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন আবারও এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সংগঠিত হবে। তো এটাই সমস্ত অংশের মানুষ, যারা those who are claiming they are indigenous of this land, তাদেরকে বলছি, আহ্বান করে বলছি যে এই সমস্ত বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং প্রতিবাদ করতে হবে একত্রভাবে, এবং শান্তি সম্প্রীতি যদি আমাদের মধ্যে বজায় রাখতে হয়, এই সমস্ত জিনিসের উপর আমাদেরকে নজর রেখে কাজ করতে হবে, এবং এর পরিবর্তে আমাদের কিভাবে ত্রিপুরা রাজ্যকে আরও উন্নয়নের দিকে অগ্রসর করা যায় সেদিকে আমাদেরকে মনোযোগ বা মনোনিবেশ করতে হবে। তাহলেই শান্তি সম্প্রীতিটা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে গড়ে থাকবে এবং সেটা শান্তি সম্প্রীতির যে ভারসাম্যটা বজায় থাকবে। তো এটাই আহ্বান করে বলছি, ত্রিপুরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার যে ত্রিপুরা সরকারের হিজ মেজেস্টি গভর্নর, তাদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি সত্বর এই ঘোষণাটা উইথড্র করে নিন। এটা সমস্ত জনকল্যাণের জন্য এই বার্তাটা আমি এজ এ সচেতন নাগরিক হিসাবে তুলে ধরছি আপনাদের সম্মুখে, সেটা আপনাদের করা খুবই বাঞ্ছনীয়। ধন্যবাদ। আমি আমার এই কথাগুলি তুলে ধরেই আপনাদের সম্মুখে আমার যে কথা শেষ করছি। আর যদি আমি ঠিক বলে থাকি, খারাপ বলে থাকি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।